ক্লাসে যাবে তো? কি কয়জন আসছে? 72। শুরু করব নাকি? আর কেউ আসবে? ম্যাম আসবে, কিন্তু ওরা ম্যাম অটো জয়েন করতে পারবে। বল। আপনি স্টার্ট করে দিন। আচ্ছা, কিন্তু পরে জয়েন করে ক্লাস করলে পার্সেন্টেজটা কিভাবে করবা, সব করতে হবে তো। আচ্ছা, গতদিন যেগুলো পড়িয়েছিলাম একটোপিক প্রেগন্যান্সি, তোমরা কি পড়েছো ওটা? একটোপিক প্রেগন্যান্সি লেকচার নেওয়া হলো, পড়েছো এবং বুঝেছো কিনা বলো। না বুঝলে অন্য লেকচার নিয়ে তো লাভ হবে না। একটোপিক প্রেগন্যান্সি একটোপিক প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম আছে তোমাদের? পড়তে হবে তো, আমি যে লেকচারটা নিয়ে যাব ওটা পড়তে হবে, পড়ে নেক্সট ক্লাসে কোশ্চেন করতে হবে, তারপরে আমরা নেক্সট শুরু করব। আজকে কি পড়াতে চেয়েছিলাম আমরা তাহলে? ফার্স্ট টাইমস্টার ব্লিডিং, অ্যাবর্শন, একটোপিক প্রেগন্যান্সি। হ্যাঁ, এটা কিন্তু শেষ। এখন আমরা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ পড়াবো। এর ভিতরে কি কি আছে? হাইড্রেটিফর্ম মল, ইনভেসিভ মল, কোরিওকার্সিনোমা, প্লাসেন্টাল সাইট, ট্রোফোব্লাস্টিক টিউমার। ঠিক আছে, এখন আমরা যদি পড়ি তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। তাহলে আমরা যে আমাদের বইয়ে যে ডেফিনেশন আছে আমরা সেটাই বলবো। হ্যাঁ, স্পেকট্রাম অফ বলা হচ্ছে gestational trophoblastic disease encompasses a spectrum of proliferative abnormality of trophoblast associated with pregnancy। তার মানে প্রেগনেন্সি হতে হবে এবং প্রেগনেন্সি হয়ে যে ইমব্রায়ো এবং ট্রোফোব্লাস্ট, হ্যাঁ, সেখানে সাইটোট্রোফোব্লাস্ট থাকে, সেটার অ্যাবনর্মাল প্রলিফারেশন হবে। এই তাহলে স্পেকট্রাম অফ প্রলিফারেটিভ অ্যাবনর্মালিটি অফ ট্রোফোব্লাস্ট অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি। ঠিক আছে, তাহলে প্রেগনেন্সি হতে হবে, সাথে ট্রোফোব্লাস্টের অ্যাবনর্মালিটি থাকতে হবে। এখন সেই প্রেগনেন্সি ইমব্রায়ো থাকতেও পারে, নাও পারে। যদি কোনো ইমব্রায়ো থাকে সেটাকে আমরা বলবো যে পার্শিয়াল মল, আর যেটাতে ইমব্রায়ো থাকবে না সেটা হচ্ছে কমপ্লিট মল, একদম পুরাটাই হচ্ছে। সেটা কেন হচ্ছে সেগুলো প্যাথোলজি যখন আমরা বলবো তখন বুঝবো। ঠিক আছে, তাহলে এখানে আমার জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, তাহলে স্পেকট্রাম অফ trophoblastic abnormalities, spectrum of proliferative abnormalities of the trophoblast associated with pregnancy, জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তো ভিডিও অন রাখতে, এই তোমরা সবাই ভিডিও অন রাখো তো, অন রাখো। সবাই ক্যামেরা খুলে দেন, আর প্রত্যেক ক্লাসে মানে যত ক্লাস আছে গাইনি সব ক্লাসে ভিডিও অন রাখতে বলছি, নাই খেলাম। গাইনি ক্লাসে কিন্তু তোমাদের ভিডিও অন রাখতে হবে। হ্যাঁ, সবাই তাহলে ভিডিওটা অন করো।
একজন, হ্যাঁ, সবাই ভিডিও অন করলে সুবিধা। ঠিক আছে, তাহলে ক্লাসে থাকবে ভালো। আমি শুরু করব। তাহলে তোমার একটা হচ্ছে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, এর আন্ডারে ছিল আমার হাইডাটিডিফর্ম মোল, সেটা আবার কমপ্লিট মোল, পার্শিয়াল মোল, এছাড়া আর কি কি আছে, ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার। এছাড়া আরেকটা রিসেন্ট আসছে এপিথেলয়েড টিউমার, হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের বইয়ে, রিসেন্ট বইয়ে আছে, আগের বইয়ে নাই। এই এখন কেন হচ্ছে, কাদের হচ্ছে, রিস্ক ফ্যাক্টর কারা, হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। যে এই যে অ্যাবনর্মাল proliferation অফ দ্য ট্রোফোব্লাস্ট হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, সবার তো হচ্ছে না, তাই না? একটা নর্মাল প্রেগনেন্সি আর একটা অ্যাবনর্মাল প্রেগনেন্সি দেখা, তাহলে আমাদের এই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ইটিওলজি, এগুলো আমাদের একটু জানতে হবে। বলা হচ্ছে যে ইনসিডেন্সটা কত বলতো, ইনসিডেন্সটা বলা হচ্ছে হাইয়েস্ট ইনসিডেন্স হবে ফিলিপাইন, এখানে 1 in 80 প্রেগনেন্সি, আর লোয়েস্ট হবে ইউরোপিয়ান কান্ট্রি 1 in 752 প্রেগনেন্সি, আর ইন্ডিয়া যেটা হচ্ছে অ্যাবাউট 1 in 400। আমাদের এই যে মিডল ইস্ট হোল্ড দ্য মিডল পজিশন, এরকম একটা জিনিস আছে। ঠিক আছে, তাহলে আমরা মিডিলে থাকবো। তাহলে 1 in 400 প্রেগনেন্সি, ইন্ডিয়া যেটা সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কমন কোথায়, এটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে এটা আমাদের কমন। এবং দেখা গেছে যে কাদের এটা হয়, রিস্ক গ্রুপ কারা, এজ বলা হচ্ছে less than 20 এবং more than 40 এক্সট্রিম এজ। ঠিক আছে, টিনেজ প্রেগনেন্সি এবং more than 35 ইয়ার্স, এটা মোস্ট কমন। এবং কাদের হচ্ছে প্যারিটি বলা হচ্ছে যে হাই মাল্টিপ্যারাস, তারপরে হচ্ছে যারা ম্যালনিউট্রিশন থাকতেছে, অ্যানিমিয়া থাকতেছে, লো সোসিও ইকোনমিক কন্ডিশন, যারা রাইস ইটার, ঠিক আছে, এই ডেবিলিটি, ক্রনিক ডেবিলিটি, তারপরে হচ্ছে ডায়েটের ভিতরে হাই কার্বোহাইড্রেট ইনটেক, ক্যারোটিন ডেফিসিয়েন্সি, প্রোটিন, এগুলো ডেফিসিয়েন্ট ডায়েট যারা খায় তাদেরকে কিন্তু হচ্ছে এটা বেশি। এবং ব্লাড গ্রুপটা দেখা গেছে যে ব্লাড গ্রুপটা বলা হচ্ছে এবি, যেটা ব্লাড গ্রুপ, আরো কিছু আছে, যদি কারোর আগে প্রেগন্যান্সিতে একটা হাইড্রোটিফর্ম মোল থাকে, পরের প্রেগন্যান্সিতেও কিন্তু 1 to 4% তাদের চান্স থাকে রিকার করার। ঠিক আছে, এবং এই যে তোমার সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটি, ফল্টি নিউট্রিশনে কিভাবে হচ্ছে, বলা হচ্ছে যে যাদের ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ প্রোটিন, অ্যানিমাল ফ্যাট, এগুলো যাদের ইনঅ্যাডিকুয়েট ইনটেক, তারপরে লো ডায়েটারি ইনটেক অফ ক্যারোটিন, এগুলো অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক। আরেকটা হচ্ছে বলা হচ্ছে যে এই যে ডেবিলিটি, ম্যালনিউট্রিশন, এগুলো কিভাবে করছে, ডিস্টার্ব করে, এগুলো ম্যাটার্নাল ইমিউন মেকানিজমকে ডিস্টার্ব করে। কারণ দেখা গেছে যে এবি ব্লাড গ্রুপ যাদের, তাদের বেশি হয়, কারণ এদের কোনো অ্যান্টিবডি থাকে না। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে এটার সাথে ডিস্টার্ব ম্যাটার্নাল ইমিউন মেকানিজম ইনভলভ। এগুলো আমাদের ইটিওলজি। এখন জানতে হবে যে এটা কিভাবে হচ্ছে। হাইড্রোটিফর্ম মোল, এখন আমরা একটা একটা করে পড়বো। হাইড্রোটিফর্ম মোল, ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার। এর ভিতরে মোস্ট যেটা আমাদের জানতে হবে হাইড্রোটিফর্ম মোল। তাহলে এটা আমাদের ডেফিনেশনটা জানতে হবে, হোয়াট ইজ হাইড্রোটিফর্ম মোল। বলা হচ্ছে এটা একটা কোরিয়নের যে সেটারই ডিজিজ। ঠিক আছে, তাহলে হাইড্রোটিফর্ম মোল বলা হচ্ছে it is an abnormal condition of the placenta where there is partly degenerated hypertrophic mole. This results in formation of cluster of vesicles. ঠিক আছে, এখানে স্মল ক্লাস্টার অফ ভেসিকলস থাকে ভেরিং সাইজ, এবং এটার একটা হাইড্রোটিফর্ম যেটা হচ্ছে হাইড্রাটিস সিস্টের মতো দেখা যায়, এই জন্য এটার নাম হয়েছে হাইড্রোটিফর্ম মোল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি
neoplasia of the chorion with malignant potential. Hydatidiform mole এটা কিন্তু benign condition, কিন্তু এখান থেকে malignant potential এটা থাকতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে it is a benign neoplasia of the chorion with malignant potential. তাহলে এটা কিভাবে হচ্ছে আমাদের জানতে হবে, কারণ আমরা দেখেছি যেটা হাইড্রেটিফর্ম মোল বিনাইন কন্ডিশন, কিন্তু এটার থেকে কোরিওকার্সিনোমা কিন্তু হতে পারে, এই জন্য ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল বলা হচ্ছে। কোরিওকার্সিনোমার 50%ই আসছে মোলার প্রেগনেন্সি থেকে, ঠিক আছে, যেটা কমপ্লিট মোল, সেখান থেকে বলা হচ্ছে 15 to 20% ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া হয়। হ্যাঁ, ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া। আর যেটাকে আমরা বলছি জিটিএন, আর যেটা পার্শিয়াল মোল সেটার থেকে লেস দেন 5%। এখন আমরা এই মোলটা কিভাবে আসতে সেটার প্যাথোলজি আমাদের জানতে হবে, এই জন্য ডেফিনেশনে বলা হচ্ছে বিনাইন নিওপ্লাসিয়া অফ দ্য ট্রোফোব্লাস্ট কোরিয়ন উইথ ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল। ঠিক আছে, এখন আমরা প্যাথোলজিটা আমরা কিভাবে বুঝবো, তাহলে এটা ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন, তাহলে এখানে সাইটোসিন সাইটোট্রোফোব্লাস্ট এই দুইটারই প্রলিফারেশন হবে, হয়ে এখানে স্ট্রোমা এবং ভিলাই সেটা হচ্ছে ইডিমেটাস হবে, এবং এখানে কোরে যে ব্লাড ভেসেল সেটা অ্যাবসেন্ট হবে, এবং ভিলাইটা এখানে যে ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া হয়, সিক্রেশন হয়, এখান থেকে তোমার ফ্লুইড গুলো এসে এসে অ্যাকুমুলেট হবে, হয়ে একটা ভেসিকল লাইক স্ট্রাকচার ফর্ম করে, এবং সেটা কানেক্টিং স্টক দিয়ে ইউট্রাসের সাথে এটা অ্যাটাচ থাকে, এই জন্য এটা তোমার ভেসিকল লাইক গ্রুপ অফ ভেসিকলস কানেক্টেড বাই ফাইন স্টক। ঠিক আছে, তাহলে প্যাথোলজি হচ্ছে proliferation and pleomorphism of epithelial cell, both cytosine cytotrophoblast আর স্ট্রোমা এবং ইস বিলাই ইডিমেটাস হবে, সেন্ট্রাল কোর ব্লাড ভেসেলস এখানে যেটা থাকে সেটা ডিজেনারেশন হবে। ঠিক আছে, এবং ইস ভিলাইটা সোলেন হবে এবং রাউন্ডেড সিস্ট তৈরি করবে, এবং সাথে ওখানে ফ্লুইডটা ওয়াটারি ফ্লুইড, যেটা বিভিন্ন সিক্রেশন হাইপারপ্লাস্টিক যে ট্রোফোব্লাস্টিক যে সেল ওখান থেকে সিক্রেশন আসবে, এবং প্লাজমা থেকে কিছু সিক্রেশন এসে এসে ওখানে ইডিমা ফ্লুইড হয়ে ওখানে জমবে, এটা সিস্ট সিস্ট তৈরি করবে। সিস্টের একটা এপিথেলিয়াম যে লাইনিং এপিথেলিয়াম থাকবে সেটা হচ্ছে ট্রোফোব্লাস্টিক এপিথেলিয়াম, আর ভিতরে বিলাস কোরের ভিতরে ব্লাড সেল থাকতেছে না, ওখানে অ্যাভাসকুলার হাইড্রোফিক ডিজেকশন হচ্ছে, এই ইডিমা ফ্লুইড কালেকশন হচ্ছে। এখন এখানে আমার তোমার সাইটোসিন নরমালিটি কি হয় এখানে আমরা জানি যে কি কেন হচ্ছে, এটা আমাদের যে ক্যারিওটাইপ সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটি, এটা এখানে আমরা জানি এখানে দুই ধরনের মোল, হাইড্রোটিফর্ম মোল দুই ধরনের, একটা পার্শিয়াল মোল একটা কমপ্লিট মোল। এখানে তো আমাদের একটা প্রেগনেন্সি হচ্ছে, কিন্তু ইমব্রায়ো কোন পার্শিয়াল মোলে ইমব্রায়ো থাকতেছে আর কমপ্লিট মোলে ইমব্রায়ো নাই, শুধুমাত্র ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। হ্যাঁ, তো আমরা এটা কিভাবে হচ্ছে সেটা আমাদের যদি আমরা জানি, তাহলে বলা হচ্ছে যে তোমার এখানে ইমব্রায়োটা কিন্তু এখানে কি হয়, ওভামের যে নিউক্লিয়াস সেটা থাকে ইনঅ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, তাহলে যেটা একটা ইনঅ্যাক্টিভেটেড অথবা ওভাম নিউক্লিয়াস থাকে না, সেটা ফরমেশন হয়ে ডুপ্লিকেশন হয়, আদার জাইগোট ফরমেশনের পরে ডুপ্লিকেশন হবে, সেখানে ধরো 23x মেল আসলো, তাহলে সে ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করার পরে সেটাই ডুপ্লিকেশন হলো, তাহলে 23x অথবা 23y আসলো, সেম হবে, কারণ সেটা তো পুরো প্যাটার্নাল ক্রোমোজোম আসছে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে ফাদার থেকে যেটা আসছে প্যাটার্নাল ক্রোমোজোম সেটাই ডুপ্লিকেশন হবে জাইগোট ফরমেশনের পরে, অথবা এমন হইতে পারে আগের থেকে দুইটা আইসা একটাকে ইয়ে করলো,
23x আসছে, 23y আসছে, সিঙ্গেল দুইটা এসে ইনঅ্যাক্টিভেটেডটাকে একসাথে ইয়ে করলো, সেটাও হইতে পারে। ঠিক আছে, এই জন্য 46xx অথবা xy এখানে কিন্তু ম্যাটারনাল নিউক্লিয়াস টোটালি থাকবে না। আর যেটা বলা হচ্ছে যে তোমার পার্শিয়াল মোল, সেখানে কিন্তু মার এটা থাকবে, যার করে মাদার থেকে 23x, আর বাবা প্যাটার্নাল ক্রোমোজোম বলা হচ্ছে যে এখানে এখানে ওই আগের মতোই সেম সেম 23x অথবা 23y, আগের থেকে দুইটা এসেও করতে পারে, অথবা একটা জাইগোট করে তারপরে সেখান থেকে আবার ডুপ্লিকেশন হতে পারে। এই জন্য 69XXX অথবা 69 এইভাবে অ্যাবনর্মালিটিস, হ্যাঁ, প্যাটার্ন গুলো এইভাবে আসে। তাহলে এই জিনিসগুলো তোমরা বইয়ের থেকে সুন্দর করে পড়ে ক্লিয়ার করে নিবা। ঠিক আছে, কিভাবে হচ্ছে একটা ক্যারিওটাইপ যেভাবে চেঞ্জ হচ্ছে, এটা কিভাবে হচ্ছে লেকচার দাঁতে আছে, যাই হোক তোমরা পড়ে নিও। আপনার হ্যাঁ, কথা বোঝা এই যায় যে না। যেখানে শুনতে বিকাশ শুনতো শোনা যাচ্ছে? নেটে প্রবলেম ম্যাম, হয়তো অনেক যদি কথা বোঝা কেটে কেটে যাচ্ছে না যাচ্ছে। ম্যাম। হ্যাঁ ম্যাম, অনেক। ম্যাম চলে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো 1 2 3। ম্যাম আপনার মাইক মিউট হয়েছে। ঠিক আছে, এবার ঠিক আছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমি যেটুকুন বললাম এইটুকু ম্যাম নেটওয়ার্কে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে ম্যাম, আপনার কোনো কথাই বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না নাকি দেখেন তো, এখন বোঝা ম্যাম যায়? শুধু কেটে। হ্যাঁ ম্যাম। কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ ম্যাম, অনেক প্রবলেম হচ্ছে। আগের লেকচার গুলো কি স্যার এরকম সমস্যা ছিল? কিচ্ছু শুনতে পাচ্ছি না ম্যাম। ম্যাম নেটওয়ার্কে তো ম্যাম, এর জন্য মেবি প্রবলেম। ঠিক আছে, ঠিক হলে বলেন আমাকে। শোনা যায়? বলো ভালো করে, যখন শোনা যাবে তখন বুঝাবো। আমি যেটুকুন পড়িয়েছি এটুকু বুঝতে শুনতে পারছো? সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটি, যে কিভাবে ক্যারিওটাইপ গুলো আসতেছে, No, ma'am. বলা হচ্ছে যে No, ma'am. সাইটোজেনেট শোনা যায়নি না, যেটা কমপ্লিট মোল সেটা হচ্ছে ক্যারিওটাইপ হবে 46XX 85%। হ্যাঁ, মোলার ক্রোমোজোমটা টোটালি সে আসছে ফাদার থেকে, ওভাম নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট থাকে অথবা ইনঅ্যাক্টিভেটেড হয়। হ্যাঁ, এই
হয়ে সে ফার্টিলাইজড হয় হ্যাপ্লয়েড স্পার্ম দিয়ে, সেটা পরে ডুপ্লিকেশন হয়, হয়ে সে 46XX অথবা XY হয় অথবা 45X। এইভাবে ক্রোমোজোম প্যাটার্নটা আসে কমপ্লিট মোল। আর পার্শিয়াল মোলে বলা হচ্ছে যে ম্যাটার্নাল ক্রোমোজোম 23 আসবে, কিন্তু সাথেও ওই যে কমপ্লিট মোলের মতো প্যাটার্নাল ক্রোমোজোম আইদার হ্যাপ্লয়েড আসবে, এসে পরে ডুপ্লিকেশন হবে, অথবা দুইটা স্পার্মের জন্য ওখানে হবে পার্শিয়াল মোলে 69 আর কমপ্লিট মোলে হবে 46 ক্রোমোজোম। এবং যত প্যাটার্নাল ম্যাটার্নাল ক্রোমোজোমের রেশিওটা তত বেশি কমপ্লিট মোলের চান্স বেশি হবে। ঠিক আছে, এটা তোমাদের বই পড়তে হবে। এটা এখন এখানে আসো ক্লিনিক্যাল ফিচার কি থাকবে। একটা ট্রোফোব্লাস্টিক ডিজিজ আমরা যেটা পড়ছি হাইড্রেটেড ফর মোল, এখানে আমার কি কমপ্লেইন থাকবে পেশেন্টের, সে তো প্রেগনেন্ট, তাহলে একটা অ্যামিনোডিয়ার হিস্ট্রি থাকবে। ঠিক আছে, সাইন সিমটম অফ প্রেগনেন্সি, এক্সাজারেটেড সাইন সিমটম অফ প্রেগনেন্সি। কেন এখানে যে ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া হবে, এখানে বিটা আইসিজি আসবে। এই বিটা আইসিজির জন্য তার কিন্তু সাইন সিমটম গুলো অ্যাগ্রিভেটেড হবে। আমরা যেমন জানি মাল্টিপল প্রেগনেন্সি, ট্রোফোব্লাস্টিক ডিজিজ, বিভিন্ন সে কিন্তু হাইপারিমেসিস হয় ডিউ টু হাই রাইজ অফ বিটা আইসিজি। তাহলে তার একটা অ্যামিনোডিয়ার হিস্ট্রি থাকবে, তার এক্সাজারেটেড সাইন সিমটম অফ প্রেগনেন্সি থাকবে। এছাড়া তোমার যত প্রেগনেন্সি অ্যাডভান্স হবে কি হবে, তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, একসময় পেইন হবে, ইউটারাসটা যত বড় হবে, কারণ এত বেশি ট্রোফোব্লাস্টিক ডিফিউজ ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া হবে, ইউটারাসটা মোর দ্যান অ্যামিনোরিয়া, যত উইকস প্রেগনেন্সি তার ইউটারাসের হাইট বড় হবে, একসময় এখানে ডিস্টেনশন হবে মোলার ভেসিকল, যার কারণে ইউটারাস স্ট্রেসিং ইফেক্ট হবে, পেইন হবে, আর নিচের দিকে পারভেজিনাল ব্লিডিং আসবে। ঠিক আছে, যত অ্যাডভান্স হবে তত আস্তে আস্তে সিমটম গুলো লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পারভেজিনাল ব্লিডিং, এমনকি পেশেন্ট শকেও থাকতে পারে। ঠিক আছে, অথবা সাথে কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকে, সেখানে কি কি সিমটম গুলো থাকে বলা হচ্ছে থাইরোটক্সিক ফিচার। এখানে থাইরোটক্সিক ফিচার থাকতে পারে, ট্রোফোব্লাস্টিক ইম্বোলাইজেশন হতে পারে, হ্যাঁ, ব্রেথলেসনেস, রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো সিমটম থাকতে পারে। প্রি এক্লাম্পসিয়া, তার হঠাৎ প্রেসার কিন্তু বেড়ে যেতে পারে, দেখা যাচ্ছে 20 উইকস এর আগেই তার এখানে প্রি এক্লাম্পসিয়ার ফিচার আসতে পারে। ঠিক আছে, এবং থিকাল রুটিন সিস্ট। আর আমি যখন পরীক্ষা করব, এটা তো পেশেন্টের আসছে সিমটম সাইন, তুমি দেখবা যে ব্লাড প্রেশার বেশি, ইডিমা ডিউ টু প্রি এক্লাম্পসিয়া, হ্যাঁ, তারপরে যদি পার অ্যাবডোমেনে আমি দেখি, এছাড়া জেনারেল এক্সামিনেশনে আমি অ্যানিমিয়া দেখবো, অ্যানিমিয়া। আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি, আমি ইউটেরাসের হাইট বেশি পাবো, কারণ আমরা পড়লাম যে কমপ্লিট মোল, সেখানে কিন্তু আমার ডিফিউজ ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া থাকে, যার কারণে ইউটেরাসটা নর্মাল যত অ্যামিনোরিয়া এর চেয়ে আমি ইউটেরাসের হাইট বেশি পাবো। কিন্তু দেখা গেছে যে আমার পেশেন্টের প্রেগনেন্সি 4 মান্থস, কিন্তু হাইট পাচ্ছি 20 উইকস এর বেশি। সেখানে আমি পার অ্যাবডোমেনে প্যালপেশন করলে ফিটাল পার্টস, ফিটাল হার্টস, আমরা জানি ডপলার দিয়ে 10 উইকস এ হার্ট সাউন্ড পাই, কিন্তু সেটা আমরা পাবো না। কারণ কি, এখানে তো শুধু ট্রোফোব্লাস্টের হাইপারপ্লাসিয়া, ফিটাস অ্যাবসেন্ট, হ্যাঁ, এজন্য প্যালপেশন করতে গেলে আমি একটা ডাউই ফিলিং পাবো ডিউ টু অ্যাবসেন্ট অফ অ্যামনিওটিক স্যাক। অ্যামনিওটিক স্যাক নাই, ডাউই ফিলিং পাচ্ছি, এবং ফিটাল পার্টস, ফিটাল হার্ট সাউন্ড কোনো কিছুই প্যালপেট করে পাবো না, কারণ আমার এখানে শুধুমাত্র ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া হয়েছে, কোনো ইমব্রাই অথবা ফিটাস নাই। এবং থিকাল রুটিন সিস্ট বলা হয় 25 to 50% কেসে ওভারিতে তুমি বাইল্যাটারাল থিকাল রুটিন সিস্ট পেতে পারো ডিউ টু হাই বিটা এইচসিজি 25 to 50%। সেই থিকাল রুটিন সিস্ট নট মোর দ্যান 6 সেন্টিমিটার, এটা আমি বাইমেনাল এক্সামিনেশন করলে পিভিতে আমি পাবো। ঠিক আছে, লিন অ্যান্ড থিন পেশেন্ট হলে পেতে পারি, নইলে আল্ট্রাসাউন্ড করলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এগুলো হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার। সাইন সিমটম গুলো কেন হচ্ছে সেটা আমাদের জানতে হবে।
আর যদি তুমি পিভি করো, পিভিতে আমি তো যদি দেখি যে আমার মোলটা এক্সপালশন ফেজে আসছে, তাহলে কিন্তু গ্রেপ লাইক ভেসিকল গুলো পাস হবে। অথবা যদি পিভি ব্লিডিং থাকে, হ্যাঁ, কেন পিভি ব্লিডিং হয়? এই যে ট্রোফোপ্লাস্টিক হাইপার হয়, হয়ে হয়ে ওখান থেকে এই যে সিস্ট হয় ভেসিকল, এই ভেসিকল গুলো রাপচার হয়, ভেসিকুলের ভিতরে যে ফ্লুইড থাকে সেটাও অনেক সময় এই ব্লিডিং এর সাথে জমে একটা মানে ইসের মতো ব্লাড স্টেন একটা ডিসচার্জ আসে, ঠিক আছে? সেই এবং তোমার লর অ্যাবডোমিনাল পেইন, টু কেন হচ্ছে লর অ্যাবডোমিনাল পেইন? এই যে ভেসিকল গুলো হচ্ছে ইউট্রাস ডিস্টেনশন হচ্ছে, স্ট্রেসিং ইফেক্ট হচ্ছে, অথবা অনেক সময় পারফোরেশন হয়ে যায়, যেগুলো ইনভেসিভ মোল, পারফোরেটিং মোল, সেগুলো কিন্তু একসময় পারফোরেশন হয়, পেইন হয়, ব্লিডিং হয়, এই, ঠিক আছে? তাহলে আমাদের এগুলো পারভেজানাতে আমি যদি আর যদি এক্সপালশন ফেজে না থাকে, আর্লি উইকস প্রেগন্যান্সি, আমি কিছু এই গ্রেপ লাইক ভেহিকল গুলো নাও পেতে পারি। আর আজ যেটা আমরা জানি যে 25 to 50% কেসে লুটিন সিস্ট, থিকা লুটিন সিস্ট যদি লিন এন্ড থিন পেশেন্ট হয় আমরা বাইমেনুয়ালি পেতে পারি। ওবেস পেশেন্টের বোঝা যায় না, ইউজুয়ালি আল্ট্রাসাউন্ড করলে আমরা দেখতে পারি। আচ্ছা, ইনভেস্টিগেশন কি করব পেশেন্টের? তাহলে ইনভেস্টিগেশন আমরা জানি যে একটা প্রেগনেন্সিতে অথবা 8 উইকস 10 উইকস আল্ট্রাসাউন্ড করো যদি লর অ্যাবডোমেন, সেখানে একটা এমব্রায়ো পাবো তার ভিতরে, অথবা একটা ফিটাল পোল, ফিটাল হার্ট সাউন্ড, এগুলো আমরা পাবো। আর একটা কি পাইতে পারি? প্লাসেন্টার লোকেটা। আর প্রেগনেন্সি তো অতটা না, বাট আমরা ইন্টারটিভ ফর মোল, সেটা কিন্তু আমি এখানে বলা হচ্ছে কমপ্লিট মোলস, এখানে কোনো ফিটাস নাই, শুধুমাত্র ট্রোফোব্লাস্টিক, ডিফিউজ ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লেসিয়া। সেখানে আমরা এখানে আলট্রাসোনোগ্রামে আমরা দেখবো যে একটা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, মোলার ভেসিকল গুলো যে ভেসিকুলার যে ধরো একটা ওখানে একটা সিস্টের যে লাইনিং এপিথেলিয়াম, সেটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, সাদা হয়ে থাকবে, এবং মাঝখানে যে ফ্লুইড জমছে সেটা কালো কালো হয়ে থাকবে আল্ট্রাসাউন্ডে। এটাকে একটা স্নো স্টর্মের মতো দেখা যাবে, এটাকে বলা হচ্ছে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? কমপ্লিট মোল। আর পার্শিয়াল মোলে আমরা দেখবো যে এরকম মাঝখানে একটা ফিটাস সিমরায়ও পেতে পারি, এবং সারাউন্ড সাইডে আমার আবার ট্রোফোব্লাস্টিক ফোকাল একটা হাইপারপ্লাসিয়া পাবো, আবার ফিটাস পাবো, এগুলো আমরা পেতে পারি। সেখানে যেখানে পার্শিয়াল মোল, ফিটাস পাচ্ছি, ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া পাচ্ছি, সেটা কিন্তু আমার মিসড অ্যাবর্শন অথবা ফাইব্রয়েডের কোনো ডিজেনারেশন, এগুলোর সাথে আমার তখন প্রেগনেন্সিটা কনফিউজড হয়ে যেতে পারে, ঠিক আছে? তখন কিছু ডিডি এসে যায় আমাদের, এই আর কি। তাহলে আল্ট্রাসাউন্ড আমরা যখন ইনভেস্টিগেশন করব, তাহলে একটা হচ্ছে কনফার্মেশন অফ ডায়াগনোসিস, একটা আচ্ছা, তাহলে এখানে বিটা আইসিজি কিভাবে আমরা ম্যাম কথা বোঝা যাচ্ছে না ম্যাম। হাই ডাইলিউশনে আমরা যদি করি, ম্যাম কিছু বোঝা যাচ্ছে না। ম্যাম আরেকবার যদি বলতেন ম্যাম। তোমরা এখানে একজন বসে, কোনটা বলবো বলো? আল্ট্রাসাউন্ড ম্যাম আজকে নেটওয়ার্কে ম্যাম খুবই প্রবলেম হচ্ছে ম্যাম, কিছুই বোঝা যাচ্ছে না ম্যাম, অনেক। হ্যালো ম্যাডাম। আসাদ সাহেব, ম্যাম মনে হয় চলে গেছে। আরে আজকে তো মনে হয় ক্লাসই করতে পারবো না রে ভাইয়া, আজকে মনে হয় আর ক্লাস না করাটাই বেটার হবে। যা দেখতে ঠিক। পারতেছি এইভাবে ক্লাস করা যায় না তো, কিভাবে ক্লাস হয় এইভাবে? কিছু বোঝা যাচ্ছে না, কিছুই হচ্ছে কোনো না। কথাই তো শুনি নাই, নেটওয়ার্কে খুবই প্রবলেম। এই খুবই নভেম্বরের প্রবলেম, মধ্যে তো চলে গেছে, খুবই প্রবলেম। নেটের অবস্থা কেন?
নরেন্দ্র মোদী গেলে তার চেলাপেলা তো রয়ে গেছে, এর জন্য এখনো 2-3 দিন এটার প্রকোপ থাকবে আমার যা মনে হচ্ছে। আমরা কি ম্যাডামকে রিকোয়েস্ট করবো নাকি ক্লাসটা আজকে বাদ দেওয়ার জন্য? কি বলো তোমরা? দ্যাটস গুড। হ্যাঁ বলে ফেলো। শোনা যায়? হ্যালো হ্যাঁ হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম, একটু পর পর ম্যাম আবার ওই যে No, ইয়া হয়ে যায়, কথা কাইটা আসে, খুব প্রবলেম হচ্ছে ম্যাম ক্লাস করতে। কি বিপদ বলো? আচ্ছা, কতটুকুন বুঝতে পারছো বলো তো? যতটুকু কিছু বুঝতে পেরেছো? ম্যাম ইনভেস্টিগেশন থেকে বুঝতে পারি নাই। আচ্ছা, ইনভেস্টিগেশন শুধু বলেছি আল্ট্রাসোনোগ্রাম। একটা হচ্ছে ফর ডায়াগনস্টিক কনফার্মেশন। হ্যাঁ, আমরা ইনভেস্টিগেশন কেন করি? একটা সমস্যা নিয়ে আসছে আমার পেশেন্ট, তাকে তাহলে আমার তার কি ডায়াগনোসিস, একটা হচ্ছে কনফার্মেশন অফ ডায়াগনোসিস, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট পারপাজে। ঠিক আছে, ম্যানেজমেন্ট পারপাজে কিছু ইনভেস্টিগেশন করব। তাহলে ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস আমরা কি করব? ইন কেস অফ হাইড্রোটিফার মোল, আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন। আল্ট্রাসোনোগ্রাম আল্ট্রাসোনোগ্রামে আমরা কি দেখব? আমি দেখব যে আমার ইউটেরাসের ভিতরে শুধু ট্রোফোপ্লাস্টিক হাইপারপ্লাসিয়া। তাহলে আমরা ওখানে পড়লাম না প্যাথোলজিতে কিভাবে একটা মূল ভেসিকল ফর্মেশন হলো, ট্রোফোপ্লাস্টিক হাইপারপ্লাসিয়া হলো, মাঝখানে ভিলাসের ভিতরে যে কোরে যে ব্লাড ভেসেল থাকে সেটা ডিজেনারেশন হলো, হয়ে ওখানে তোমার ইডিমা ফ্লুইড অ্যাকুমুলেশন হলো, সিক্রেশন হলো, হাইপার সিক্রেশন হলো হাইপারপ্লাস্টিক সেল থেকে, বিভিন্ন ফ্লুইড এসে ওখানে অ্যাকুমুলেশন হলো, হয়ে একটা ভেসিকল লাইক স্ট্রাকচার তৈরি হলো, সেটা কিনা এই যে কানেক্টিং থাকে একটা স্টক দিয়ে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি আল্ট্রাসাউন্ডে দেখবো স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স। কারণ একটা আল্ট্রাসোনোগ্রামে আমার কিভাবে আসবে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স? বলা হচ্ছে যে ভেসিকুলের ভিতরে যে ফ্লুইডটা থাকবে সেইটা একটা অ্যানিকোয়িক কালো কালো হয়ে থাকবে, এবং যে ট্রোফোপ্লাস্টিক যে ইপিথেলিয়ামটা লাইনিং ওইটা আসবে সাদা সাদা। হ্যাঁ, তাহলে সাদার মাঝখানে কালো, এরকম একটা স্নো স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স। এটাই আমার আল্ট্রাসাউন্ডে আমরা বুঝবো। ঠিক আছে, আরেকটা কি করব? কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ সিরাম বিটা এইচসিজিস, হাই ডাইলুশনে পজিটিভ পাবো ইন কেস অফ হাইড্রোটিফার মোল। কারণ এখানে যে ট্রোফোব্লাস্ট সিনসাইটোট্রোফোব্লাস্ট যে হাইপার এই যে প্রলিফারেশন হচ্ছে, এখান থেকে অ্যাকচুয়ালি এইচসিজিটা আসে। ঠিক আছে, এই জন্য আমার একদম মানে হাই ডাইলুশনে পজিটিভ পাবো, যেটা কিনা বলা হয় যে আমাদের নর্মাল প্রেগনেন্সিতে 10 to 14 উইকস 100 ডেজ, যেটা এই সময় সবচেয়ে ম্যাক্সিমাম থাকে বিটা আইসিজি, এই সময় যদি আমরা করি কখনো 1 লাখের উপরে ওঠে না। কিন্তু ইন কেস অফ মোলার প্রেগনেন্সি আমরা এই সময় 100 ডেজ এর বিয়ন্ডেও যদি আমরা একটা করি, দেখা যায় যে হাই ডাইলুশন 1/100 to 1/500 ডাইলুশনেও আমার বিটা আইসিজি লেভেল আমরা হাই পাবো। সেটাই বলছে এখানে 1 লাখের বেশি পাবো। ঠিক আছে, নর্মাল প্রেগনেন্সিতে কখনোই 1 লাখের উপরে যায় না, কিন্তু এখানে 1 লাখের উপরে পাচ্ছি। তাহলে এই দুইটা হচ্ছে আমার ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস ইন কেস অফ হাইড্রোটিফার মোল। আর আমি কিছু ম্যানেজমেন্ট পারপাজে আমি কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। হ্যাঁ, কারণ আমার পেশেন্ট যদি দেখি যে না, তাকে আমার তো ট্রিটমেন্ট দিতে হবে। কি ট্রিটমেন্ট? এটা ট্রিটমেন্ট হচ্ছে সাকশন ইভ্যাকুয়েশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে তার একটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিব, কিছু অপারেটিভ ফিটনেস লাগবে না, এবং তার এখানে কিছু জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করতে হবে। এই জন্য তাকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো। সেগুলোর ভিতর কি কি আছে? হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড গ্রুপিং, আর এস টাইপিং, আর আমরা চেস্ট এক্সরে করব। কারণ দেখা গেছে যে মোল কিন্তু একদম লাংসে মেটাস্টাসিস ট্রোফোব্লাস্টিক ইম্বোলাইজেশন হয়। আমরা পড়বো কমপ্লিকেশনে যে কি কি কমপ্লিকেশন হয়। এখানে ট্রোফোব্লাস্টিক ইম্বোলাইজেশন হয়ে পালমোনারি ইনসাফিসিয়েন্সি হয়, সে চেস্টে চলে যায়। এই জন্য আমরা একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে করে যদি দেখি যে ইম্বোলাইজেশন হয়েছে, সেখানে আমি একটা ক্যানন বল অথবা অনেক কিছু, অনেক চেস্ট এক্সরে তো অনেক পজিটিভ ফাইন্ডিং আসে, ক্যানন বল শ্যাডো পাবো এখানে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার একটা সিম্পল হাইড্রোটিফার মোলের। এছাড়া তুমি অ্যানেস্থেটিক ফিটনেসের জন্য
যেগুলো লাগবে আরো কিছু করতে পারো, কিন্তু যখনই আমার একটা জিটিএন হবে, জিটিএন জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া, আমরা যে পড়েছি জিটিডির ভিতরে হাইড্রোটিফর মোল, ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার, আর যখনই জিটিএন হবে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া, যেটা কিনা আমরা মোল পড়লাম যে বিনাইন কন্ডিশন উইথ ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল, বিনাইন কন্ডিশন অফ দা ট্রোফোব্লাস্ট উইথ ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল, যখনই সে ম্যালিগন্যান্সি হলো তখনই কিন্তু ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া, সেটা ইনভেসিভ মোল হইতে পারে, কোরিওকার্সিনোমা হইতে পারে। ঠিক আছে, কারণ সেটা আবার মেটাস্ট্যাটিক নন মেটাস্ট্যাটিক, যেটা শুধুমাত্র ইউটেরাসে কনফাইন্ড আছে সেটা নন মেটাস্ট্যাটিক, আর যখন মেটাস্টেসিস হয়ে লাংস, ভ্যাজাইনা, হ্যাঁ তারপরে অ্যাডনেক্সা, এভাবে ব্রেন, লিভার, স্প্লিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু মেটাস্ট্যাটিক জিটিএন হয়ে যাচ্ছে নাম। ঠিক আছে, তাহলে একই জিনিস, ধরো কোরিওকার্সিনোমা বলা হচ্ছে যে ইনভেসিভ মোল এবং কোরিওকার্সিনোমা দুইটার কিন্তু সেম সেম জিনিসই থাকে, কিন্তু আমরা পার্থক্য করি হচ্ছে হিস্টোপ্যাথোলজি করে। হিস্টোপ্যাথোলজি করে দেখা গেছে যে এই জিটিএন ইনভেসিভ এবং কোরিওকার্সিনোমাতে আমাদের ভিলাই প্যাটার্নটা থাকবে না, কিন্তু ইনভেসিভ মোলে ভিলাস প্যাটার্নটা মেনটেন হবে। ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হোল সাইন সিমটম একই কাছাকাছি হবে, মেটাস্ট্যাটিক নন মেটাস্ট্যাটিক, ট্রিটমেন্ট প্ল্যান অলমোস্ট কাছাকাছি, কিন্তু দেখা যাচ্ছে কেমোথেরাপি দিচ্ছি আমরা, কেমোথেরাপি। এই জন্য এই সমস্ত যখনই জিটিএন হচ্ছে তখনই আমরা কিন্তু কিছু এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করছি, সে কোথায় কোথায় মেটাস্টেসিস হচ্ছে সেই সাইটগুলো দেখার জন্য, এবং তার যে কেমো দিব, কেমোর যে টক্সিসিটি ডেভেলপ করে সে আদৌ কেমো নিতে পারবে কিনা, অথবা কেমো নিচ্ছে টক্সিসিটি ডেভেলপ করছে কিনা, তার লিভার, কিডনি, যেখান থেকে কেমো ড্রাগ গুলো পাস হয় সেগুলো ঠিক আছে কিনা আমাদের কিন্তু দেখতে হয়। এই জন্য এখানে কিছু অ্যাডিশনাল ইনভেস্টিগেশন করতে হয়, সেগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে, সেগুলো আমরা ইনভেস্টিগেশন করলে হাইড্রোটিফর মোল এবং জিটিএন এর একটু আলাদা। হাইড্রোটিফর মোল আমি ডায়াগনোসিস কনফার্ম করছি, সিরাম বিটা ইসিজি কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ সিরাম বিটা ইসিজি আর আল্ট্রাসোনোগ্রাম, আর ম্যানেজমেন্ট পারপাজে ফর জিএ ফিটনেস আমি যেগুলো বললাম। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার ইনভেস্টিগেশন। এখন আর ম্যানেজমেন্ট আমি বলছি, যেটা বললাম তো তোমার হসপিটালাইজেশন, প্রথমে কাউন্সেলিং করব, কি কাউন্সেলিং করব, তাকে জানাতে হবে যে আপনার এটা বিনাইন, কিন্তু এটা কিন্তু ম্যালিগনেন্সি হতে পারে, কিন্তু এটা এমন একটা ম্যালিগনেন্সি যেটা সবচেয়ে ভালো ম্যালিগনেন্সি, এখানে এমন এক ক্যান্সার যেটা 100% কিওর রেট, মানে এখানে যদি ম্যালিগনেন্সির চান্স আছে, কিন্তু ম্যালিগনেন্সিটা আবার সবচেয়ে ভালো কেন, কারণ এটা 100% কিউরেবল। এই জন্য তাকে লং টার্ম ফলো আপে থাকতে হবে, অ্যাটলিস্ট 6 months to 1 year, কারণ তার কোনো জিটিএন ডেভেলপ করছে কিনা এটা আমাদের দেখতে হবে। এই জন্য পেশেন্ট পার্টিকে আমি কাউন্সেলিং করব, হসপিটালাইজেশন করব, হ্যাঁ, তারপরে হচ্ছে তার জেনারেল কিছু ম্যানেজমেন্ট দিব। কি কি ম্যানেজমেন্ট দিব, তার যদি অ্যানিমিয়া থাকে অ্যানিমিয়া কারেকশন করব, ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, তার নিউট্রিশন ইমপ্রুভমেন্ট করব, এবং তাকে যদি শুরু করব, আমি শুরু করব। ইয়েস ম্যাম। শুরু করব, কয়জন আসছো? আচ্ছা, এত ডিস্টার্ব হলে হবে না তো। তাহলে আমরা কাউন্সেলিং করলাম, হসপিটালাইজেশন করলাম,
তার জেনারেল ট্রিটমেন্ট দিব কিছু, তারপর স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেলের ভিতরে অ্যানিমিয়া কারেকশন করব, সেটা ব্লাড ট্রান্সফিউশন লাগলে ব্লাড ট্রান্সফিউশন, তারপর ইমপ্রুভ ডায়েট, হেমাটিনিক্স এগুলো দিব। আর তার ইনফেকশন যদি থাকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। তারপরে তার স্পেসিফিক ম্যানেজমেন্ট যেটা হাইড্রাটিভ ফর মোল, সেটা ট্রিটমেন্ট হচ্ছে আমার সাকশন ইভাকুয়েশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, এই তাহলে আমি কিভাবে এটা করব সেটা। তারপরে হচ্ছে তাকে পোস্ট ট্রিটমেন্ট কিছু অ্যাডভাইস ফলো আপ করতে হবে। কি কি অ্যাডভাইস করব এবং কি কি ফলো আপ করব। তাকে অ্যাডভাইস করব সে 1 বছর, হ্যাঁ, সে কোনো 1 বছর কোনো বাচ্চা কাচ্চা নিবে না, এবং যখনই সে প্রেগনেন্ট হবে তখনই সাথে সাথে আর্লি প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড করে প্রেগনেন্সিটা সে কনফার্ম করবে, এবং তার ডেলিভারির পরপরই সে হিস্টোপ্যাথোলজি করবে প্লাসেন্টা, এবং 6 সপ্তাহ পরে, আবার ডেলিভারির 6 সপ্তাহ পরে সে আবার বিটা ইসিজি করে চেক করবে। কেন? আমরা জানি যে এই পেশেন্টের যে কোনো সময় পরবর্তীতে কিন্তু তার আবার রিকার করার পসিবিলিটি থাকে, অথবা কোরিওকার্সিনোমা এখান থেকে জিটিএনও হতে পারে। এই জন্য তাকে আমরা এই সময় অ্যাডভাইস দিব। ঠিক আছে, আর কি অ্যাডভাইস দিব? তাকে তো বললেই হবে না যে সে 1 বছর প্রেগনেন্সি নিবে না, তাহলে তাকে একটা ভালো কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিয়ে দিতে হবে। কি অ্যাডভাইস দিব? যে সে হচ্ছে, আগে বলা হতো যে ওসিপি আমরা দিব না, দিলে ইরেগুলার ব্লিডিং হতে পারে, যেটা আমার কনফিউজড হতে পারে যে তার ওখান থেকে কোনো জিটিএন কোরিওকার্সিনোমা হচ্ছে কিনা। কিন্তু এখন বলা হচ্ছে যে, তখন বলা হতো যে শুধু বেরিয়ার দিতে হবে, কিন্তু এখন বলা হচ্ছে না, বেরিয়ারের ফেলুর রেট অনেক বেশি, এজন্য আমরা তাকে লো ডোজ ওসিপি দিব, কারণ দেখা গেছে যে লো ডোজ ওসিপি দিয়ে খুব একটা প্রবলেম হয় না। এজন্য আমাদের প্রথম উদ্দেশ্য হবে, আমরা যে বলে দিলাম যে 1 বছর সে বাচ্চা নিবে না, তাহলে সে তাকে একটা ভালো কন্ট্রাসেপটিভ মেথড সে লো ডোজ ওসিপি আর কতদিন পর্যন্ত দিবে? যতদিন পর্যন্ত না বিটা আইসিজি আবার নরমালাইজেশন না হয়। তারপরে যে কোনো তখন সে অন্য মেথড সে ইউজ করতে পারে। তারপরে আমরা কি করব? একটা লো ডোজ কন্ট্রাসেপটিভ ওসিপি ইউজ করলো, তারপরে হচ্ছে সে ফলো আপ করবে। তার তো একদিকে কন্ট্রাসেপশন, সে প্রেগন্যান্সি নিল না, তারপরে তার যে বলা হলো যে সে ওই ফলো আপ করবে, কেন তার জিটিএন হচ্ছে কিনা, তার কমপ্লিটলি সাবসাইড করছে কিনা, সেজন্য আমরা 6 মান্থস টু 1 ইয়ার ফলো আপে রাখবো। এখন 6 মান্থস কাদেরকে রাখবো? যাদের পার্শিয়াল মোল, কারণ আমরা জানি যে পার্শিয়াল মোলে জিটিএন এর রিস্ক থাকে অনলি লেস দেন 5%, কিন্তু কমপ্লিট মোলে তোমার 15 to 20% চান্স থাকে জিটিএন এর। এই জন্য কমপ্লিট মোলে আমরা 1 ইয়ার ফলো আপে রাখবো। কিভাবে ফলো আপ করবো? তাহলে আমার বলা হচ্ছে, প্রথমে যদি আমি একটা পেশেন্ট আমার কাছে আসছে, তাকে প্রথমে আমি জিজ্ঞাসা করব যে তার সাইন সিমটম আছে কিনা, কোনো মেটাস্ট্যাটিক সাইন সিমটম আছে কিনা, তার অ্যামিনুরিয়া পারসিস্ট করছে কিনা, তার পারভেনাল ব্লিডিং আছে কিনা, তার কোনো মেটাস্ট্যাটিক সিমটম যেমন চেস্টে যদি থাকে সেখানে তার কফ, হিমোপ্টাইসিস, ডিসনে থাকবে, হ্যাঁ, তারপরে ইপিগাস্ট্রিক কোনো পেইন আছে কিনা, তার যদি মাথায় থাকে তাহলে তার হেডেক, কনভালশন এগুলো থাকবে। ঠিক আছে, আর ভেজানাতে যদি হয় তাহলে ভেজানাল ব্লিডিং হবে। তাহলে একটা পেশেন্ট আমার কাছে আসলো ফলো আপে, তাকে আমি প্রথমে তার কমপ্লেন শুনলাম, তারপর এক্সামিনেশন করব। তার যদি আমি ওই যে থিকা লুটিন সিস্ট বললাম 25 to 50% কেসে যা থিকা লুটিন সিস্ট থাকে, তাকে আমি দেখবো যে তার ইউটেরাসের সাইজটা কতটুকু, থিকা লুটিন সিস্ট আছে কিনা, হ্যাঁ, তারপরে তাকে ইনভেস্টিগেশন করব। কি ইনভেস্টিগেশন করব? বিটা ইসিজি, সিরাম বিটা ইসিজি। এই সিরাম বিটা ইসিজি বলা হচ্ছে কিভাবে আমি করব। প্রত্যেকটা ফলো আপে আমার পেশেন্ট যদি না আসে, আমি অবশ্যই তাকে বলে দিব যে উইকলি সিরাম বিটা ইসিজি লেভেল আপ টু 3 কনজিকিউটিভ নেগেটিভ, দেন মান্থলি ফর 6 মান্থস টু 1 ইয়ার। 6 মান্থস যাদের হচ্ছে পার্শিয়াল মোল তাদের জন্য, আর যাদের কমপ্লিট মোল তাদের 1 ইয়ার। ঠিক আছে, তাহলে এই যে বিটা ইসিজি আপ টু নর্মালাইজেশন অফ বিটা ইসিজি লেস দেন 10, 5 to 10 বলা হচ্ছে নর্মাল, এর নিচে আসতে হবে সিরাম বিটা ইসিজি লেভেল। তারপরে আমরা নর্মালাইজেশন আপ টু, তাহলে উইকলি সিরাম বিটা ইসিজি লেভেল আপ টু 3 কনজিকিউটিভ নেগেটিভ, দেন মান্থলি ফর 1 ইয়ার। ঠিক আছে, আর একটা চেস্ট এক্সরে বলা হচ্ছে যে যদি কারোর আগে চেস্ট এক্সরে পজিটিভ থাকে, তখন তাদের আমরা চেস্ট এক্সরে ওরকম মান্থলি 3 মান্থস করবো, তারপরে 4 মান্থলি করতে থাকবো 1 ইয়ার এরকম। কিন্তু চেস্ট এক্সরে যদি কারোর আগে নেগেটিভ থাকে, তারা রিপিট চেস্ট এক্সরে দরকার নাই। এই হচ্ছে আমাদের তোমার পোস্ট
অ্যাডভাইস। আর যদি কোনো মা যদি নেগেটিভ থাকে আর ইস নেগেটিভ থাকে তো অবশ্যই এনটিডি দিব। এই ঠিক আছে, তাহলে আমাদের হাইড্রাটিফর মোল এখানে আমরা ম্যানেজমেন্ট পর্যন্ত পড়লাম, কিন্তু আমাদের কমপ্লিকেশন আমরা পড়লাম না। তাহলে এই যে বললাম যে পেইন হবে, তাহলে তার সেখান থেকে ব্লিডিং হচ্ছে, হেমোরেজ, শক, হ্যাঁ, এবং কন্টিনিউয়াস তার পিভি ব্লিডিং হচ্ছে, নিচ থেকে একটা ইনফেকশন উঠলো, সেপসিস হলো, হ্যাঁ, তার ট্রোফোব্লাস্টিক এম্বোলাইজেশন হয়ে তার ওখান থেকে পালমোনারি ইনসাফিসিয়েন্সি হচ্ছে, এছাড়া তার কোগুলেশন ফেলিউর হতে পারে, ঠিক আছে, এগুলো পারফোরেশন ইনফেকশন, এছাড়া জিটিএন কোরিওকার্সিনোমাও কনভার্ট হতে পারে। এগুলো হচ্ছে সবই আমার কমপ্লিকেশন, ঠিক আছে। এখন আমরা যদি বলি যে কিভাবে পার্শিয়াল মোল এবং কমপ্লিট মোল পার্থক্য করব, তোমাদের এটা কোনো কোশ্চেন আছে কিনা আমি জানি না, তবে পার্শিয়াল মোল কমপ্লিট মোলের পার্থক্য, কমপ্লিট মোলে তো বললাম এখানে কোনো ফিটাস থাকবে না, পার্শিয়াল মোলে ফিটাস থাকবে, কমপ্লিট মোলে ডিফিউজ ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া হবে, আর পার্শিয়াল মোলে ফোকাল সাথে ফিটাস থাকবে এবং ফোকাল হাইপারপ্লাসিয়া থাকবে। ক্যারেট টাইপ এখানে ডিপ্লয়েড প্যাটার্ন থাকবে কমপ্লিট মোলে, আর পার্শিয়াল মোলে ট্রিপ্লয়েড প্যাটার্ন, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সাইটোজেনেটিক, এখানে তো পুরাটাই বাবার থেকে আসবে কমপ্লিট মোল, আর পার্শিয়াল মোল ম্যাটারনাল ক্রোমোজোমটাও এখানে তো আসে, বোথ সাইড থেকে আসে, যেন 69 হয়। আর যেটা হচ্ছে কোরিওকার্সিনোমা সান্স, যেটা জিটিএন তোমার যেটা কমপ্লিট মোল সেটা 15 to 20%, আর যেটা পার্শিয়াল মোল লেস দেন 5% চান্স থাকে। তাহলে এই জিনিসগুলো তোমরা বইয়ের থেকে একটু পড়ে নিও, পার্শিয়াল মোল কমপ্লিট মোলের পার্থক্যটা, ঠিক আছে। এরপরে কোরিওকার্সিনোমা জিটিএন, আমরা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, যেটা হাইড্রাটিফর মোল, যেটা বিনাইন কন্ডিশন, কোরিয়ান উইথ ম্যালিগন্যান্ট পটেনশিয়াল, আর যেটা ইনভেসিভ মোল কোরিওকার্সিনোমা, এগুলো কিন্তু ট্রোফোব্লাস্টিক ডিজিজের আন্ডারে, কিন্তু এটাকে আমরা অনেক সময় এটা জিটিএনও বলতে পারি, জিটিএন যেটা আমার নিওপ্লাসিয়া, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া। তাহলে ইনভেসিভ মোল এবং কোরিওকার্সিনোমা সেটা মেটাস্ট্যাটিক হইতে পারে, নন মেটাস্ট্যাটিক হইতে পারে। এখন যদি আমরা কোরিওকার্সিনোমা পড়ি, তাহলে বলা হচ্ছে এটার সোর্স কি, কোরিওকার্সিনোমাটা কিভাবে আসতেছে। তাহলে আমরা জানি যে এই যে হাইড্রাটিফর মোল, এখান থেকে 50%, কোরিওকার্সিনোমার 50%ই আসে হাইড্রাটিফর মোল, যেটা আমরা পড়েছি কমপ্লিট মোল থেকে 15 to 20। তাহলে এই যে একটা কন্ট্রিবিউশন, সেটা আবার কোরিওকার্সিনোমার 50%ই আসছে তোমার মোল থেকে, হাইড্রাটিফর মোল। আর 50% কোত্থেকে আসছে বলা হচ্ছে, 25% আসছে অ্যাবর্শন একটোপিক প্রেগনেন্সি, আর 25% আসছে টার্ন প্রেগনেন্সি থেকে। তাহলে একটা ডেলিভারি হয়েছে একটা পেশেন্ট, দেখো টার্ন প্রেগনেন্সি, ডেলিভারি হচ্ছে, তারপরে পিভি ব্লিডিং, তার চেস্ট কমপ্লেন, তার সমস্ত মেটাস্ট্যাটিক সিমটম আসছে, আমাদের মাথায় কিন্তু কোরিওকার্সিনোমা রাখতে হবে, ঠিক আছে। কারণ ফলোইং টার্ন প্রেগনেন্সি 25%, ফলোইং অ্যাবর্শন একটোপিক প্রেগনেন্সি থেকে আসছে 25%। এই হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন কোরিওকার্সিনোমার। এখন এখানে প্যাথোলজি কি হবে, প্যাথোলজি ওই যে হাইড্রাটিফর মোলের যে প্যাথোফিজিওলজি, এখানে ওখানে ভিলাই প্যাটার্ন ছিল, ভিলাইয়ের ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া ছিল, কিন্তু ভিলাসের ভিতরে করে ব্লাড ভেসেলটা অ্যাবসেন্ট ছিল এবং হাইড্রোফিক ডিজেনারেশন ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে ভিলাস প্যাটার্ন টোটালি অ্যাবসেন্ট থাকবে, এখানে হেমোরেজ নেক্রোসিস, একদম সফট হেমোরেজ নেক্রোসিস, হ্যাঁ, একটা গ্রোথ থাকবে ইউটেরাসের ভিতরে একটা গ্রোথ থাকবে এই, এবং এখান থেকে যদি মেটাস্ট্যাটিক হয়, মেটাস্ট্যাটিক সাইডেও তুমি একটা গ্রোথ পাবা, সেটা হচ্ছে আমার তখন ইনভেস্টিগেশনে বলবে এই। তাহলে আর কাট সেকশন যদি আমরা করি, এই যে বললাম হিস্টোপ্যাথোলজি যদি করি, সেখানে ভিলাস প্যাটার্ন পাবো না, সাইটোসিন সাইটোটোপ্লাস্টিক সেলগুলো পাবো এই, আর ওখানে ম্যালিগনেন্সি যে নিওপ্লাসিয়ার যে ক্রাইটেরিয়া ওই সেলগুলোর মাঝে পাবো, এগুলো তোমার ওই যে তোমার অ্যাক্টিভ প্রলিফারেটিং সেল, তারপরে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এগুলো তোমরা সুন্দর করে পড়ে নেবা। কিন্তু মেইন জিনিস যেটা ইনভেসিভ মোল এবং কোরিওকার্সিনোমা জিটিএন, এখানে ভিলাস প্যাটার্ন অ্যাবসেন্ট থাকবে, কিন্তু ইনভেসিভ মোল সেখানে ভিলাস প্যাটার্নটা প্রেজেন্ট থাকবে, এবং সেটা আমরা ডায়াগনোসিস কনফার্ম করবো হিস্টোপ্যাথোলজি করে,
এই ঠিক আছে। আর এখন আমাদের জানতে হবে যে এখানে সাইন সিমটম কি থাকবে। আমরা তো পড়লাম এটা একটা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া। এটা মেটাস্ট্যাটিক হইতে পারে, নন মেটাস্ট্যাটিক হতে পারে। যেটা মেটাস্ট্যাটিক সেটা তো বিভিন্ন সাইডে মেটাস্টেসিস হবে। সবার আগে মেটাস্টেসিস হয়, সে কোথায় যায়? সে অ্যাডনেক্সা, হ্যাঁ, সারাউন্ডিংস সে, তারপরে সে লাংস ভেজানেতে যায়, তারপরে সে আস্তে আস্তে ব্রেন, লিভার এগুলো জায়গায় যায়। তাহলে সবার আগে সে একটা ব্লিডিং নিয়ে আসলো, তারপরে একটা অ্যাবডোমেন, একটা ধরো লাম্প নিয়ে আসতে পারে। এছাড়া তারপরে কি নিয়ে আসতে পারে? যদি লিভার মেটাস্টেসিস হয়, পিগাস্ট্রিক পেইন, এই, আর যদি লাংসে মেটাস্টেসিস হয় তাহলে যেগুলো আমি বললাম, চেস্ট পেইন, কফ, ডিসনি, হিমোপ্টাইসিস। ব্রেন মেটাস্টেসিস হলে তার ব্রেনের যেটা হেডেক, কনভালশন, প্যারাসিস, এগুলো কমপ্লেন নিয়ে আসবে। তাহলে এই সিমটম গুলো সব তার কিন্তু মেটাস্ট্যাটিক না নন মেটাস্ট্যাটিক সেই হিসাবে সিমটম নিয়ে আসবে। পারসিস্টেন্ট ইল হেলথ থাকবে, সে একটা হিস্ট্রি অফ মোলার প্রেগনেন্সি ইভ্যাকুয়েশন করে গেছে, তারপরে তার অ্যামিনুরিয়া এবং তার ইল হেলথ, তার পিহি ব্লিডিং আছে অথবা তার মেটাস্ট্যাটিক সিমটম আছে। তখনই আমাদের মাথায় সন্দেহ থাকবে যে আমাদের কোরিওকার্সিনোমা জিটিএন হলো কিনা। তখন আমি যদি বিটা ইসিজি করি, আমরা যেটা জানি যে বিটা ইসিজি বলা হচ্ছে 6 উইকস, 8 উইকস, 2 মান্থস এর ভিতরে আমাদের 70-80% কেসে নর্মাল হয়ে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে যে এরপরেও করছি, কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবে নর্মাল হওয়ার কথা সেভাবে হয় নাই, বরং বেড়ে গেছে। অথবা আমরা উইকলি যে ফলো আপ করছি বিটা ইসিজি, দেখা গেছে যে কনজিকিউটিভ 3 উইকসে 4টা ভ্যালু সে প্লাটিউ আছে, অথবা 2 উইকসে 3 ভ্যালু সে রেজ করছে। ঠিক আছে, এরকম একটা লেভেল আছে যে তোমার নর্মালের দিকে যে প্রতিটা যখন আমরা বিটা ইসিজি করবো উইকলি 10-15% কিন্তু তাকে কমতে হবে। কমলো না, সে বেড়ে গেল 15% এর বেশি, অথবা পরপর 4টা ভ্যালু স্ট্যাটিক থাকলো, অথবা 2টা ভ্যালু গ্রাজুয়ালি রাইজ করছে 15% এর বেশি, এরকম আছে। তখনই আমার জিটেন এর ক্রাইটেরিয়া ফুলফিল করবে। সেখানে কিন্তু তখন আমার মোলার প্রেগনেন্সি থেকে তখন আর জিটিএন এর দিকে কনভার্ট করছে, আমাদের তখন বুঝতে হবে। ঠিক আছে, তখন আমার ট্রিটমেন্ট দিয়েছি মোলার প্রেগনেন্সি, কিন্তু সেখানে আমার প্রোফাইলেকটিক কেমো অথবা জিটিএন এর যে ট্রিটমেন্ট সেই লাইনে আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে এখানে আমাদের সাইন দেখো, এখানে সিমটম তো বললাম যে যেখানে যেখানে তার মেটাস্টেটিক হবে সে অনুযায়ী সিমটম আসবে। সাইনে আমি অ্যানিমিয়া, ইল লুকিং পাবো, পারঅ্যাবডোমেনে টেন্ডার পাবো, পারভেশন এক্সামিনেশন যদি ভ্যাজাইনাল মেটাস্টেসিস থাকে তাহলে আমি একটা নোডিউল পাবো। নোডিউল, সেই নোডিউলটা কোথায় থাকবে? অ্যান্টেরিয়র ফর্নিক্সেস অথবা সাব ইউরেথ্রাল রিজন, যেটা পার্পলিশ রেড নোডিউল পাবো। ঠিক আছে, এবং বায়োমিনাল এক্সামিনেশন আমি করব, বললাম যে এখানে ইউট্রাসটা বাল্কি থাকবে, ইনলাস থাকবে, এথিক্যাল ইউটেন্সিস থাকবে, এগুলো থাকবে। আর ইনভেস্টিগেশন এখানে আগে যেমন মোলার প্রেগনেন্সিতে আমরা বলছিলাম ডায়াগনস্টিক কনফার্মেশন অনলি আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন এবং সিরাম বিটা ইসিজি কোয়ান্টিফিকেশন করে এখানে কিন্তু এছাড়াও মেটাস্ট্যাটিক, তাই না? তাহলে আমার এখানে আরো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তাহলে আমরা জানি যে সবার আগে সে পেলভিসে যাচ্ছে, অ্যাডনেক্স সাথে যাচ্ছে। তাহলে আমি কি কি ইনভেস্টিগেশন অ্যাডিশনাল এগুলার করব? তাহলে আমার চেস্ট এক্সরে করছি, একটা চেস্ট এক্সরে পিএভিও স্টেজ 3, যেটা কোথায় যায়? প্রথমে কনফাইন টু ইউটেরাস, একটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2 অ্যাডনেক্স সাথে যাচ্ছে। ঠিক আছে, সেটা স্টেজ 2, স্টেজ 3 লাংস ভেজানেতে যাচ্ছে, আর এরপরে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে সেগুলো হচ্ছে স্টেজ 4। তাহলে আমি এই সমস্ত কমপ্লেইন, একটা পেশেন্ট যখন সে কমপ্লেইন করবে তার পিহি ব্লিডিং, যখন কমপ্লেইন করবে তার হিমোপ্টাইসিস, কফ, অবশ্যই তাকে এক্সরে করব, হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করব। তাহলে আমি ধরে নিতে পারি তার স্টেজ 3 তে গেছে। এবং যদি দেখি যে না তার লাংস ইনভলভ, হ্যাঁ, চেস্ট এক্সরে নেগেটিভ কিন্তু সিমটম আছে, তাহলে আমি চেস্ট সিটি করব। চেস্ট সিটিও যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমি সিটি স্ক্যান অন্য জায়গায় আর করবো না। সিটি স্ক্যান হোল অ্যাবডোমেনও করবো না, ব্রেনও করবো না। কেন করবো না? কারণ আমি যদি স্টেজ 3 না হয় তাহলে তার 4 হবে না, লিভার ব্রেন মেটাস্টেসিস হবে না। এই জন্য বলা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, তারপরে সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন, চেস্ট সিটি, সিটি স্ক্যান অফ ব্রেন,
এগুলো কিন্তু অ্যাকর্ডিং টু স্টেজিং ধরে ধরে আমার ইনভেস্টিগেশন গুলো আমরা অ্যাকচুয়ালি করব। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার ডায়াগনস্টিক কনফার্মেশন এবং টু ডিটেক্ট এক্সটেনশন অফ ডিজিজ, আমার কোন কোন জায়গায় মেটাস্টাসিস হয়েছে সেটা, আর ম্যানেজমেন্ট পারপাজে আমি যে অ্যানেস্থেটিক ফিটনেসের জন্য কিছু করব, এবং আমি যে কেমো দিব আমার পেশেন্ট কেমোর জন্য ফিট কিনা, অথবা কেমো দিব, কেমো দিচ্ছি সে কোনো টক্সিসিটি ডেভেলপ করলো কিনা, তার লিভার কিডনি ভালো আছে কিনা, এই জন্য আমার কিছু অ্যাডিশনাল টেস্ট করতে হচ্ছে। তার ভিতরে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ইনভেস্টিগেশন। নাহলে দেখো হাইড্রোটিফরমোল আর যেটা জিটিএন ইনভেস্টিগেশন কিন্তু একটু আলাদা হয়ে গেল, কারণ এই প্যাথোফিজিওলজি এই জিনিসগুলো আমরা যদি জানি তাহলে আমাদের ইনভেস্টিগেশন গুলো মনে থাকবে। তাহলে কোথায় কোথায় এক্সটেনশন হলো দেখো, স্প্রেড হলো লোকাল এক্সটেনশন হয়ে সে ব্রড লিগামেন্টে যাচ্ছে, আর ব্লাড এর মাধ্যমে এক্সটেনশন হয়ে সে লাংস, লিভার, ব্রেন, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলোতে ভেজাইনা এগুলোতে যাচ্ছে। আর স্টেজ যেটা সেটা তো আমি তোমাদের বললামই, স্টেজ, হ্যাঁ স্টেজ বলা হয়ে গেছে। এখন রিস্ক ক্যাটাগরাইজেশন আছে, কিছু লো রিস্ক, কিছু হাই রিস্ক, হ্যাঁ, হু প্রগনোস্টিক স্কোরিং। আমি যেটা বলেছি এতক্ষণ স্টেজিং, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্টেজিং, অ্যানাটমি ধরে ধরে। আর একটা আছে হু প্রগনোস্টিক স্টেজিং স্কোরিং, স্কোরিং যেটা হু বিভিন্ন জিনিস, কয়েকটা জিনিস দিয়ে দিয়ে সে হচ্ছে স্কোরিং করেছে যে এটা হাই রিস্ক না লো রিস্ক। হু প্রগনোস্টিক স্কোরিং 6 to 13 যদি হয় সেটা হচ্ছে হাই রিস্ক, আর 6 অথবা নিচে যদি হয় সেটা লো রিস্ক, আর যদি 13 এর উপরে চলে যায় সেটাকে বলা হয় আলট্রা হাই রিস্ক। এটা হচ্ছে হুর প্রগনোস্টিক স্কোরিং। ঠিক আছে, এই পয়েন্টস গুলো এখন এর ভিতরে হু প্রগনোস্টিক স্কোরিং এ আমরা কি কি দেখে স্কোরিং করি সেগুলো বইয়ে আছে, এটা তোমাদের পড়ে নিতে হবে। যেমন এস, তার এসটা কত, 35-এর নিচে যদি হয়, কোনো বই বলছে 39-এর অথবা 40 নিচে যদি হয় সে লো রিস্ক। অ্যান্টিসিডেন্ট প্রেগনেন্সি, তার মোলের পরে হয়েছে, অ্যাবর্শন একটোপিক না নর্মাল প্রেগনেন্সির পরে হয়েছে, মোলের পরে হলে স্কোরটা কম, এরকম আছে। এরপরে অ্যাবর্শন একটোপিক, নর্মাল প্রেগনেন্সি, আস্তে আস্তে স্কোর গুলো বাড়তে থাকে, খারাপ সেগুলো। এরপরে প্রেগনেন্সি ইন্টারভেল, হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট প্রেগনেন্সি ইন্টারভেল কতদিন পরে হয়েছে, 4 months এর আগে যদি হয় সেটা হচ্ছে ভালো, আর যদি 4 months এর বেশি ডিউরেশন হয় সেটা খারাপ। এরকম স্কোরিং আছে আমাদের অনেকগুলো। তারপরে প্রায়র বিটা ইসিজি লেভেল কত, যদি 40,000 এর নিচে হয় লো রিস্ক, আর যদি এর উপরে হয় 1 লাখের উপরে চলে যায় সেটা হাই রিস্ক। এছাড়া আছে তোমার মেটাস্টাসিস, কোথায় মেটাস্টাসিস হয়েছে, লাংস ভেজানে মেটাস্টাসিস হলে একটু লো রিস্ক থাকে, ব্রেন, লিভার অন্য জায়গায় মেটাস্টাসিস হলে হাই রিস্ক থাকে। তারপরে সাইট অফ মেটাস্টাসিস, তারপর মেটাস্টাসিক যে টিউমার হলো তার সাইজ কতটুকু, বিভিন্ন পয়েন্টস গুলো আছে, যারা বেশি পড়তেছে বই থেকে পড়ে নিবে। হু প্রগনোস্টিক স্কোরিং, হ্যাঁ, গেল রিস্ক ফ্যাক্টর। তাহলে আমরা এই রিস্ক স্কোরিং করলাম, একটা অ্যানাটমিক্যাল আর একটা হচ্ছে হু প্রগনোস্টিক স্কোরিং করে পেশেন্টকে হাই রিস্ক লো রিস্ক ক্যাটাগরাইজেশন করলাম। কিন্তু অ্যানাটমিক্যাল স্টেজিং যেটা আছে, আমরা এই স্কোরিংটা কেন করব, আমরা যে এই পেশেন্টকে ট্রিটমেন্ট করব এর হচ্ছে কেমোথেরাপি তো ট্রিটমেন্ট, এই পেশেন্টকে সিঙ্গেল এজেন্ট কেমো দিব না মাল্টি এজেন্ট কেমো দিব, এইটার জন্যই আমার এই স্কোরিংটা করা হচ্ছে। ঠিক আছে, যাদের লো রিস্ক তাদেরকে সিঙ্গেল এজেন্ট কেমো দিচ্ছি, আর যারা হাই রিস্ক তাদেরকে আমরা মাল্টি এজেন্ট কেমো দিচ্ছি। ঠিক আছে, এই কারণে আমাদের এই রিস্ক ক্যাটাগরাইজেশন। কিন্তু বলা হচ্ছে যে অ্যানাটমিক্যাল স্টেজিং যেটা স্টেজ 1, সেখানে কিন্তু আমরা সিঙ্গেল এজেন্ট কেমো দিই, ধরেই নিই এরা লো রিস্ক। আর যারা স্টেজ 4 লিভার ব্রেন মেটাস্টাসিস হয়েছে এদেরকে আমরা ধরেই নিই যে এটা হাই রিস্ক, তাদেরকে মাল্টি এজেন্ট কেমো শুরু করি। আর যারা স্টেজ 2-3 অ্যানাটমিক্যাল স্টেজিং যেটা পেলভিসে ছিল অথবা তোমার লাংস ভেজানিতে ছিল, এই দুই গ্রুপকে আমরা এই হু প্রগনোস্টিক স্কোরিং করে আমরা রিস্ক ক্যাটাগরাইজেশন করি। কারণ তাদেরকে কোন 2 এবং 3 অ্যানাটমিক্যাল স্টেজিং এদের আমরা সিঙ্গেল এজেন্ট দিব না মাল্টি এজেন্ট দিব, এই গ্রুপটার জন্য আমাদের এই স্কোরিংটা করা লাগে। তাহলে করলাম, আমরা রিস্ক ক্যাটাগরাইজেশন করে ফেললাম। এখন আমি তাদেরকে, কোনো পেশেন্ট দেখা যাচ্ছে আগে যদি কেমোথেরাপি নিয়ে থাকে সেটাও কিন্তু হাই রিস্কে আসবে। ঠিক আছে, এখন এই আমরা রিস্ক ক্যাটাগরাইজেশন করলাম, এখন আমি ট্রিটমেন্ট দিব, কি ট্রিটমেন্ট দিব বলেই আসলাম যে লো রিস্ক হলে সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি, আর যদি হাই রিস্ক হয় তাদেরকে দিব মাল্টি এজেন্ট কেমোথেরাপি।
হ্যাঁ, তাহলে আমাদের ট্রিটমেন্ট অপশনে অনেকগুলো আছে এবং যেগুলো হাই রিস্ক তাদেরকে মাল্টি এজেন্ট দিচ্ছি, সে রেজিস্ট্যান্স ভালো হচ্ছে না, তখন আবার তাদের বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সার্জারি, রেডিওথেরাপি, হ্যাঁ এগুলো অপশন আছে, সালভেজ থেরাপি, এগুলো হাই রিস্কের বেলায়। আর যাদের লো রিস্ক তাদেরকে সিঙ্গেল এজেন্ট কেমো দিচ্ছি। কি দিচ্ছি, কেমন নাম, সেটা হচ্ছে মিথোট্রিক্সেট। হ্যাঁ, মিথোট্রিক্সেট দিচ্ছে। আর যদি কারোর মিথোট্রিক্সেটে রেজিস্ট্যান্স হয়, এই যে বলে আসছি একটু আগে, এদের যখন ইনভেস্টিগেশন করব, তাদের লিভার, কিডনি, তারপরে তার কোনো কমপ্লিট ব্লাড কাউন্ট করছি, তার নিউট্রোপেনিয়া, তার কোনো কমে যাচ্ছে কিনা, হ্যাঁ সেগুলো আমরা দেখার জন্য আমরা সে কমপ্লিট ব্লাড কাউন্ট করছি। এখন যদি কোনো পেশেন্ট দেখা যাচ্ছে মিথোট্রিক্সেট দিচ্ছি, তার কেমো টক্সিসিটি ডেভেলপ করছে, তার লিভার কিডনি ফাংশন অল্টার হচ্ছে, তখন তাদেরকে আমরা কি করব, তখন অল্টারনেটিভ অ্যাক্টিনোমাইসিন ডি দিতে পারি। এটা হচ্ছে লো রিস্ক গ্রুপ, ঠিক আছে। সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি, সেটা মিথোট্রিক্সেট অথবা অ্যাক্টিনোমাইসিন ডি। এখন মিথোট্রিক্সেটের ডোজটা আমরা দিই হচ্ছে তোমার 1 থেকে 1.5 মিলিগ্রাম পার কেজি করে আইভি, ডে 1 IM, ডে 1357, আর অল্টারনেট ডে 2468 আমরা অল্টারনেট ডেতে ফলিনিক অ্যাসিড দিব। সেটা হচ্ছে ওটা ছিল 1 থেকে 1.5, আর এটা 0.1 আগে দিয়ে দিবা, 0.1 থেকে 0.15 মিলিগ্রাম পার কেজি IM, এটা হচ্ছে 2468 অল্টারনেট ডেতে দিব, ঠিক আছে। দিব কিন্তু এই গেল লো রিস্ক, তাহলে সিঙ্গেল এজেন্ট কেমো দিচ্ছি, নর্মালাইজেশন হলো না, আমি তাকে, তাহলে আমি তারপরে তাকে নেক্সট কেমো দেওয়ার আগে দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে ডে 1357 আর 2648 আমি তো একটা সাইকেল দিলাম, তারপরে 10 দিন পরে 10 to 14 ডেজ এর ভিতরে তাকে বিটা ইসিজি করব। হ্যাঁ, একটা সাইকেল ধরে দিতে কমপ্লিট হতেই তো আমার 7-8 দিন গেল, আর একটা সপ্তাহ পরে তাহলে আমি তাকে আরেকটা ডোজ কেমো দিব, ঠিক আছে, যদি লাগে। তো এই 10-10 দিনের পরে তাকে আমি বিটা ইসিজি করব, অন্য ইনভেস্টিগেশন গুলো করে করে দেখবো সে ফিট আছে কিনা, আর বিটা ইসিজি লেভেল কমতেছে না বাড়তেছে। কমলে, যদি কমে তাহলে তো বুঝে নিব কেমো রেসপন্সিভ, আর যদি আমার বিটা ইসিজি না কমে তাহলে ধরে নিব যে আমার কেমো রেজিস্ট্যান্ট হচ্ছে, তখন আমার অন্য লাইনে চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে লো রিস্ক। আর হাই রিস্কে আমরা পড়ে বললাম যে এখানে আমরা হাই রিস্কে দিব কম্বাইন্ড কেমোথেরাপি, সেটা হচ্ছে ম্যাক প্রোটোকল অথবা ইমাকো প্রোটোকল। ম্যাক প্রোটোকল কি, যেটাকে আমরা বলা হচ্ছে মিথোট্রিক্সেট, অ্যাক্টিনোমাইসিন ডি, আর একটা হচ্ছে সাইক্লোফসফামাইড। আর ইমাকো যেটা, সেটা হচ্ছে ডে 128, ডে 1 এ দিচ্ছি ইমা, সেটা হচ্ছে ইটোপোসাইড, মিথোট্রিক্সেট, অ্যাক্টিনোমাইসিন ডি। ডে 2 তে দিচ্ছি ইফা, ইটোপোসাইড, ফলিনিক অ্যাসিড, অ্যাক্টিনোমাইসিন ডি। আর ডে 8 এ দিচ্ছি কো, ইফা ইমা কো, ইফাকো না ইমাকো, হ্যাঁ অনকোভেরিন, আর এটা হচ্ছে সাইক্লোফসফামাইড। এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড কেমোথেরাপি। আমি দেখা যাচ্ছে এগুলোর মাঝখানে যে বিটা ইসিজি করছি, আমি কম্বাইন্ড দিচ্ছি, ভালো হলো না, তখন তাদের এই বিভিন্ন অপশন গুলো আসবে যেগুলো হাই রিস্ক, স্টেজ 4 ব্রেন লিভার মেটাস্টেসিস হয়েছে, আমি কম্বাইন্ড কেমো দিচ্ছি, কাজ হচ্ছে না, তখন তাদের বিকল্প চিন্তা করতে হবে, সার্জারি, রেডিওথেরাপির অপশন গুলো আসবে। কি আসবে দেখো, আমার থোরাকোটমি, যদি হিস্টেকটমি আমরা করছি যখন স্টেজ 1 নন মেটাস্ট্যাটিক, কিছু সার্জারির রোল আছে, তাদের হিস্টেকটমি রোল আছে। শুধুমাত্র অ্যানাটমিক্যাল স্টেজিং যদি স্টেজ 1 হয়, 35 এর বেশি বয়স হয়ে যায়, তার ফ্যামিলি কমপ্লিট, হ্যাঁ স্টেজ 1 ডিজিজ, তখন আমি তাকে হচ্ছে হিস্টেকটমি করতে পারি। কিন্তু হিস্টেকটমি করার পরেও কিন্তু তার স্ট্রিক্টলি তার যে ফলো আপ বিটা ইসিজি সেটা করতে হবে, ফলো আপ এসে থাকবে। এছাড়া লাংস মেটাস্টেসিস হয়েছে, থোরাকোটমি, ব্রেনে মেটাস্টেসিস, ক্রেনেটমি, এছাড়া লিভারে যদি হয়, সেখানে তোমার লিভারে হলো সেখানে আমি রেডিওথেরাপি অথবা রিসেকশন এগুলো আমি করতে পারি। আর রেডিওথেরাপি ব্রেন এন্ড লিভার মেটাস্টেসিস হলো সেখানে, ঠিক আছে। এগুলোর অপশন আমার হাই রিস্ক গ্রুপে এই অপশন গুলো আছে, কেমো, সার্জারি, রেডিওথেরাপির অপশন, যেগুলো সুন্দর করে বলতে হবে। আর ফিউচার ফার্টিলিটিতে আমরা অবশ্যই বলবো যে কেমো ডোজ কমপ্লিট হওয়ার পরে সে 1 বছর কোনো প্রেগনেন্সি নিবে না, কারণ কেমো যে সাইটের পরে যে টক্সিক ইফেক্টটা করলো
সেটা তার কমপ্লিটলি রিমুভ হইতে 1 ইয়ার টাইম লাগবে। এজন্য সে 1 বছর কোনো প্রেগন্যান্সি নিবে না এবং পরবর্তীতে যখনই ওই অ্যাজ ইউজুয়াল আগের মোলের মতোই যখনই সে প্রেগন্যান্সি বা আর্লি প্রেগন্যান্সি করে কনফার্ম করবে, ডেলিভারির পরে হিস্টোপ্যাথোলজি অফ প্লাসেন্টা করবে এবং ডেলিভারির 6 সপ্তাহ পরে সে বিটা ইসিজি করে চেক করবে তার ওখানে কোনো ভিজিটিয়ান হচ্ছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আমার ফার্টিলিটি। আর প্রোফাইল্যাকটিক কেমো সেটা তো বললাম কাদেরকে দিব। সেটা হচ্ছে ক্রাইটেরিয়া হাই রিস্ক পেশেন্ট বললাম, মোল ইভ্যাকুয়েশন করেছে কিন্তু তুমি ফলো আপে দেখেছো যে তার বিটা ইসিজি অনেক বেশি, 6 থেকে 8 সপ্তাহের ভিতরেও নরমাল হয় নাই। হ্যাঁ, সে বাড়ছে অথবা প্লাটিউ আছে, এই আগে একটা মোল ছিল অথবা মেটাস্টেসিস আছে, তাদের অথবা পেশেন্ট এমন একটা পেশেন্ট ফলো আপে আসবে না, তাদেরকে আমরা প্রোফাইল্যাকটিক কেমো দিয়ে দিতে পারি। এই আর কখন দিব না দেখো, এই যে বলা হচ্ছে কখন একটা কেমো দিতে দিতে আমরা দিব না, আমরা বলে আসছি যদি তার কোনো নিউট্রোপেনিয়া হয় সেখানে ডাব্লিউবিসি কাউন্ট যদি লেস দেন 3000, আমরা জানি 4 থেকে 11,000, 4 to 11,000, লেস দেন 3000 হয়ে গেছে, প্লাটিলেট কাউন্ট লেস দেন 1 লাখ পার কিউবিক মিলিমিটার, তার হিমোগ্লোবিন পার্সেন্ট কমে গেল, তাহলে তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। হ্যাঁ, তারপর লিভার ফাংশন, কিডনি ফাংশন, রেনাল ফাংশন অল্টার হয়ে গেছে, তখন কিন্তু আমি দিতে পারবো না, এগুলো আগে কারেকশন করব তারপরে দিব। আর যদি কোনো টক্সিসিটি ডেভেলপই করে তখন অল্টারনেটিভ অপশনে যেতে হবে, অল্টারনেটিভ কেমোতে যেতে হবে। অল্টারনেটিভ কেমো আমরা কেন দিই? মাল্টিপল এজেন্ট কেমো, কেমো বিভিন্ন মেকানিজমে কাজ করে যাতে টক্সিসিটি কম হয় এবং বিভিন্নভাবে কাজ করে যার তোমার ইফেক্টিভিটিটা বেশি হয়, এই জন্য তাদেরকে আমরা মাল্টি এজেন্টটা চুজ করি। এই আর হিস্টেক্টমি কাদের করছি সেটা তো বলা হচ্ছে যে একটা পেশেন্ট কাদেরকে একটা ইমার্জেন্সি আমরা করব, দেখা যাচ্ছে একটা পেশেন্টের বললাম 35-এর উপরে, ফ্যামিলি কমপ্লিট। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যখন ইয়ে করছি পারফোরেটিং মোল, পারফোরেশন হয়ে মোল পারফোরেশন হয়ে ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ হচ্ছে, অথবা আমি ডিএনসি করতে ইভ্যাকুয়েশন কিউরেটিস করতে গেছি, পারফোরেশন হয়ে গেল, সিভিয়ার ব্লিডিং, হ্যাঁ, অথবা কেমো রেজিস্ট্যান্স বিভিন্ন কারণে, তখন আমার বাল্ক কমানোর জন্য আমার হিস্টেক্টমি করা লাগতে পারে। এই তাহলে এগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, এখন লেকচার আর যদি কিছু বাকি থাকে, কোনো কিছু না বুঝে থাকো, নেক্সট ক্লাসে এই জিনিসটা একটু কঠিন আছে, কিন্তু আমি একটু পড়াই দিলাম, এখন তোমাদের কতটুকু উপকারে আসবে আমি জানি না, বাট তোমাদের কিন্তু পড়তে হবে। বই পড়বা, লেকচার পড়ে সুন্দর ক্লিয়ার কনসেপশন আসবে না, একটু বই পড়তে হবে। দত্ত ভালো, কারেন্টে তো খুবই ভালো দেয়া আছে, মোল খুব ভালো, বেশ পড়ে নেক্সট দিন আমাকে কোশ্চেন করবা। কিছু বুঝতে পেরেছো? আমি একটু তাড়াতাড়ি শেষ করালাম, একদিনে লেকচার শেষ করে দিচ্ছি, বুঝতে পারছো কিনা বলো? ইয়েস ম্যাম। সব বুঝছো? হ্যাঁ, মোল আগে পড়া ছিল, ম্যাম ট্রোফোপ্লাস্টিক একটু পড়াই ডিজিজ, ছিল আরেকটা আগে। আছে আরেকটা ছিল প্লাসেন্টাল সাইট ট্রোফোপ্লাস্টিক ডিজিজ, তাই না? সেটা কিন্তু কেমো রেজিস্ট্যান্ট, সেটা কিন্তু আমরা সার্জারি করি, কারণ ওখানে কেন কেমো রেজিস্ট্যান্ট? প্লাসেন্টাল সাইট ট্রোফোপ্লাস্টিক ডিজিজ, ওখানে ইন্টারমিডিয়েট ট্রোফোপ্লাস্টটা প্রলিফারেশন হয় এবং সেটা এইচপিএল তৈরি হয়, সেটা বিটা ইসিজি করে না। আমরা যেটা ICG তে ফলো আপ করা যায় না, আর ওটা কেমো রেজিস্ট্যান্ট থাকে, এই জন্য প্লাসেন্টাল সাইটোপ্লাস্টিক টিউমার, এটা ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট সব কভার হয়ে গেল। তাহলে আমরা কি আজকে শেষ করব? হ্যাঁ, ইয়েস ম্যাম। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। আর তোমরা আছো এখন 81, হ্যাঁ, তাহলে আমাকে 81 এখনই সেন্ড করে দিও। জি ম্যাম। 81, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে নেক্সট সোমবারে আবার আসসালামু আলাইকুম আমি ম্যাম। দেখি। ওয়ালাইকুম আসসালাম, শেষ করো।